কোনো একটা মানুষের মুখে ব্রণ হয়েছে, ব্রণটা ভালো হয়ে যাওয়ার পরে মুখে যে গর্ত, আনইভেন টেক্সচার বা কনফিডেন্ট ইস্যু রয়ে গেল, এইটাকে ইমপ্রুভ করা হলো অ্যাস্থেটিক ডার্মাটোলজির কাজ। অ্যাস্থেটিক ডার্মাটোলজি কি সৌন্দর্য বর্ধনের একটা চিকিৎসা? অনেকে শ্বশুরবাড়িতে যেতে পারে না, বুলিং এর শিকার হয়, যে তার ওয়াইফ বোধহয় হিজড়া, মুখে দাড়ি গোঁফ আছে। ওরা যখন এই ট্রিটমেন্টগুলো নেয় তখন ওদের কাছে এই ট্রিটমেন্টটা লাইফ সেভিং ট্রিটমেন্টের মতো। লেজার কি স্কিন ড্যামেজ করে? ড্যামেজ করে না, পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। ফিলার করলে কি এই ফেস পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়? পার্মানেন্ট না, এটা সেমি পার্মানেন্ট একটা মেথড। অনেক পেশেন্টের ডিজায়ার থাকে, হ্যাঁ, তারা ছবি নিয়ে আসে, হ্যাঁ, আমার ফেসটাকে এরকম করে দিতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে ডক্টরও অনেক সময় আনন্যাচারাল একটা লুক ক্রিয়েট করে ফেলে। আইভি গ্লুটাথিওনের এই সম্পর্কে আমাদের একটু বলবেন। দর্শকদের একটা সতর্কীকরণ মেসেজ দিতে চাই যে এটা গ্রহণ করবেন না। রং ফর্সা করার জন্য সামান্য একটা আইভি ড্রিপ আপনার মৃত্যুর কারণ হতে পারে। দর্শক, টিভিএস ভালো থাকুন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো এ সময়ের সবচেয়ে আলোচিত ও সমালোচিত স্কিনের ট্রিটমেন্ট, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কতটা নিরাপদ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার শারমিন আফরোজ, কনসালটেন্ট অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, স্পেশালিস্ট হসপিটাল, ধানমন্ডি। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। স্কিনের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে, বিভ্রান্তি আছে, কৌতূহল আছে অনেক। আপনি আমাদের পুরোটা একটু বলবেন। আচ্ছা, প্রথম বুঝিয়ে বলি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিংবা অ্যাস্থেটিক ডার্মাটোলজি জিনিসটা কি। ডার্মাটোলজির 3টা ব্রাঞ্চ আছে: ক্লিনিক্যাল ডার্মাটোলজি, ডার্মাটোসার্জারি এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজি। এই অ্যাস্থেটিক ডার্মাটোলজি হলো মেইন ডার্মাটোলজির একটা স্মল অ্যান্ড স্পেশালাইজড ব্রাঞ্চ। আরও সহজ করে যদি বলি ব্যাপারটা, ধরেন কোনো একটা মানুষের মুখে ব্রণ হয়েছে, এই ব্রণটা চিকিৎসা দিয়ে সারানো, এটা হলো জেনারেল বা ক্লিনিক্যাল ডার্মাটোলজি। ব্রণটা ভালো হয়ে যাওয়ার পরে মুখে যে গর্ত, আনইভেন টেক্সচার বা কনফিডেন্ট ইস্যু রয়ে গেল, এইটাকে ইমপ্রুভ করা হলো অ্যাস্থেটিক ডার্মাটোলজির কাজ। আচ্ছা, তো এখন অ্যাস্থেটিক ডার্মাটোলজি এত জনপ্রিয় হচ্ছে কেন? অ্যাস্থেটিক ডার্মাটোলজি কিন্তু শুধু আজকে বা একদিনে জনপ্রিয় হয়ে ওঠেনি, এটা কিন্তু অনেক আগে থেকে 1999 থেকে মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে। মানুষ কিন্তু শুধু চায় না যে সে তার রোগটা সারাবে, সে কিন্তু চায় তাকে সুন্দর দেখাবে, তাকে সুস্থ দেখাবে। আর বর্তমান সময়ে স্কিন প্রবলেম এটা কিন্তু শুধু ত্বকের সমস্যা না, স্কিন প্রবলেমটা এখন হয়ে যাচ্ছে একটা কনফিডেন্ট প্রবলেম। আর এই ইস্যুগুলোকে কারেকশন করার জন্যই বর্তমানে অ্যাস্থেটিক ডার্মাটোলজি আসলে খুব বেশি জনপ্রিয়। আচ্ছা, তো এটাকে আপনি সৌন্দর্যের একটা কথা বললেন যে মানুষ সুন্দর দেখাতে চায়। শুধু কি অ্যাস্থেটিক ডার্মাটোলজি কি সৌন্দর্য বর্ধনের একটা চিকিৎসা, নাকি অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারীও কোনো চিকিৎসা হতে পারে? অ্যাস্থেটিক ডার্মাটোলজি সম্পর্কে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করে ইটস এ ফ্যান্সি ট্রিটমেন্ট, হ্যাঁ, লাক্সারি ট্রিটমেন্ট, যেহেতু ব্যয়বহুল এটাকে লাক্সারি বা ফ্যান্সি ট্রিটমেন্ট হিসেবে মিসট্রিটেড হয়, কিংবা আসলে যেভাবে প্রচারণা করা হয় সেটা দেখেও অনেকেই মিসট্রিটেড হয় যে এটা বোধহয় একটা ফ্যান্সি ট্রিটমেন্ট, শুধু বিউটিফিকেশনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা ফর সাম পিপল, হ্যাঁ, এটা লাইফ সেভিং ড্রাগসের মতো। জীবন রক্ষাকারী যেমন কিছু ওষুধ থাকে, অ্যাড্রেনালিন, ফাইলিন, ঠিক এগুলোর মতো অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা খুব জরুরি। কখন জরুরি? ধরেন আপনারা যদি কখনো হার্সুটিজমের পেশেন্ট দেখে থাকেন, মানে অবাঞ্ছিত লোম, এই পেশেন্ট, ওদেরকে সাথে যদি আপনাদের পরিচিত থেকে থাকে, দেখবেন ওদের লাইফের যে কষ্টটা, যে সাফারিংটা, এই পশমগুলো নিয়ে ওদের বিবাহিত জীবনটা, সাংসারিক জীবনটা এত ভয়ঙ্করভাবে যায়, এত ভয়ঙ্কর অপমান, সংসারে এত গঞ্জনা সহ্য করতে হয়, হ্যাঁ, হাজব্যান্ডের কাছে, ইনলসের কাছে। ওদের কাছে এই লেজার হেয়ার রিডাকশনটা একটা লাইফ সেভিং ট্রিটমেন্ট। হ্যাঁ, এই একটা ট্রিটমেন্ট ওদেরকে সংসারে বাঁচায়, হ্যাঁ, মানুষের সামনে আসতার যে সাহস এবং কনফিডেন্টও বাড়ায়, হ্যাঁ, অনেক সময় সংসারও বাঁচায়। অনেক হাজব্যান্ড ডিরেক্টলি বলে দেয় তুমি কাছে আসবা না, তোমার মুখে পশম, তোমাকে ভালো লাগে না। অনেকে শ্বশুরবাড়িতে যেতে পারে না, হ্যাঁ, বুলিং এর শিকার হয়, যে তার ওয়াইফ বোধহয় হিজড়া, মুখে দাড়ি গোঁফ আছে,
হ্যাঁ, এ ধরনের বাজে কথার শিকার হয়। আবার যারা একটু কম বয়স্ক স্কুল কলেজে পড়ে, ওদের মুখে যখন এসব অবাঞ্ছিত পশম হয়, তখন ওরা তো স্কুল কলেজে এত বুলিং হয় যে লেখাপড়াটাই ছেড়ে দিতে চায়। আচ্ছা, হ্যাঁ, দেখা গেছে ওর হয়তো থাইরয়েডের প্রবলেম আছে কিংবা পিসিওস PCOS আছে, হ্যাঁ, সেটার কারণে অবাঞ্ছিত পশম হচ্ছে। তো সেটার জন্য ওদের জীবনটা এত মিজারেবল হয়ে যায়। তো ওরা যখন এই ট্রিটমেন্টগুলো নেয় আমাদের কাছ থেকে এসে বা অন্য কোনো লেজার সেন্টার থেকে, তখন ওদের কাছে এই ট্রিটমেন্টটা লাইফ সেভিং ট্রিটমেন্টের মতো। এটা কোনো ফ্যান্সি ট্রিটমেন্ট কিংবা লাক্সারি ট্রিটমেন্ট হিসেবে গণ্য হয় না তখন। আচ্ছা। তো এই যে আপনি জানেন যে আমাদের পিসিওএস এর পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে, থাইরয়েডেরও। তো এই ট্রিটমেন্টগুলো কি যদি লেজার করায় সেটা কি কিছুদিন পর পর করতে হয়, নির্দিষ্ট সময় পর পর করতে হয় নাকি একবার করলেই ঠিক হয়ে যায়? আচ্ছা, এক্ষেত্রে বুঝতে হবে কোন রোগের জন্য আমরা লেজার করছি। আচ্ছা, যদি সেটা পিসিওস এর জন্য হয় কিংবা থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হয়, অবশ্যই লেজার করার আগে আমরা একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ গ্রহণ করি। এন্ডোক্রাইনোলজিস্ট তার ভিতর থেকে যে হরমোনাল সমস্যা, সেই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সড করে, এবং আমরা ডার্মাটোলজিস্টরা উপর দিক থেকে যে অবাঞ্ছিত পশম আছে লেজার করি। এটা কিন্তু একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট, হ্যাঁ, জি। এবং ইটস এ টিম ওয়ার্ক অলসো, ভেরি মাচ টিম ওয়ার্ক। আমাদের সেন্টারে আমরা যেটা করি, আমাদের হসপিটালে আমরা একজন এন্ডোক্রাইনোলজিস্ট, একজন নিউট্রিশনিস্ট এবং একজন ডার্মাটোলজিস্ট, তিনজনের সমন্বয়ে একটা টিম থাকে। আচ্ছা, এবং এই টিম মেম্বাররা একটা পেশেন্টকে ইভালুয়েট করে এবং ঠিক ওইভাবে যে ইস্যুসগুলো কারেকশন দরকার সেভাবে ট্রিটমেন্ট দেয়। এন্ডোক্রাইনোলজিস্ট হরমোনকে ফিক্সড আচ্ছা, করে, আচ্ছা, নিউট্রিশনিস্ট তার ডায়েট মেনটেন করে, এবং আমি ডার্মাটোলজিস্ট তার লেজার বা যে ধরনের ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। আচ্ছা। এখন আসলে কোন অ্যাস্থেটিক ট্রিটমেন্টটা বেশি কার্যকরী? অ্যাস্থেটিক ট্রিটমেন্ট সবগুলোই কার্যকরী, হ্যাঁ, সব ট্রিটমেন্টই মেডিকেলি প্রুভেন অ্যান্ড সায়েন্টিফিক্যালি রিসার্চ ট্রিটমেন্ট এগুলো, এবং আচ্ছা, এগুলোর সেফটি নিয়ে স্টাডিও আছে প্রচুর। তো কিন্তু বর্তমানে এক্সোজোম ট্রিটমেন্টটা, এটা খুব জনপ্রিয়তা পেয়েছে এবং এটা কার্যকারিতাও আমরা অনেক বেশি পেয়েছি। এক্সোজোম জিনিসটা হচ্ছে আমাদের শরীরে তো ডিএনএ আরএনএ থাকে, হ্যাঁ? এটা একটা মেসেঞ্জার আরএনএ। ও একটা মেসেজ ক্যারি করে। মেসেজটা কি? হিল দ্য এরিয়া। সিম্পল একটা মেসেজ, হিল দ্য এরিয়া। বডিতে আমরা যখন এক্সোজোমটা দিয়ে দেই, ও ওই একটা মেসেজ ডিকোড করে, হিল দ্য এরিয়া। যার যেখানে যেই সমস্যা, ওই মেসেঞ্জার আরএনএ ওই মেসেজটা কনভে করবে এবং ওখান থেকে হিলিং শুরু হবে। ধরেন কেউ দাগের জন্য দিল, দাগটা চলে গেল, আচ্ছা, কিংবা কেউ হচ্ছে গিয়ে ইনফ্লামেশন কমানোর জন্য দিল, ইনফ্লামেশন কমে গেল, কিংবা হেয়ার রুটে দিল, হেয়ার ফল স্টপ হয়ে গেল। এটা অনেকটা ম্যাজিক্যাল। আর এটা আসলে তৈরি হয় আম্বিলিকাল ব্লাড সেল থেকে, হ্যাঁ, অনেকটা স্টিম সেলের মতো। ওই স্টিম সেলটা আমরা আর্টিফিশিয়ালি মেড করে, জেনারেট করে, ওটা আমরা ত্বকে, হেয়ারে বা যেই জায়গাতে ইনফ্লামেশন থাকে আচ্ছা। ওখানে দিয়ে দেই, এবং এটা ভীষণ কার্যকর। কোন বয়সীরা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বেশি করে? বয়স বলতে যার যখন যেটা প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট যে শুধু সৌন্দর্য বর্ধনের জন্য আসবে সেটা না। হ্যাঁ, যে আমার বয়স 40 হয়ে গেছে, আমি অ্যান্টি এজিং ট্রিটমেন্ট শুরু করতে হুম, চাচ্ছি, এই বয়সের যেমনও আসে। ঠিক স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা ছেলে হয়তো তার মুখে নোডুলোসিস্টিক অ্যাকনি, ভীষণ গর্ত হয়ে গেছে, হ্যাঁ, ওর 14-15 বছর, এই বয়সটা তো নিজেকে সুন্দর দেখানোর বয়স, হ্যাঁ, নিজেকে আচ্ছা, আয়নায় দেখানোর বয়স বারবার। তো এই বয়সটা যখন ওইভাবে বারবার নিজেকে দেখে, ওর খুব খারাপ লাগে। তো 14-15 বছরের কিশোর কিশোরী যেমন আমাদের থেকে ট্রিটমেন্ট নেয়, সেরকম 50 বছর বয়সে পৌঁছে গিয়েছে, হ্যাঁ, এমন মানুষও আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নেয়, যারা আচ্ছা। হতে চাচ্ছে যে তাকে একটু সুস্থ দেখাক বা একটু সুন্দর দেখাক, ইয়ঙ্গার লুকিং দেখাক। পুরুষেরাও কি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিচ্ছে আমাদের দেশে? জি, নিচ্ছে। কি? পেশেন্ট নারী বা পুরুষ হয় না, হ্যাঁ, রোগ সবারই হতে পারে, এবং নারী পুরুষ ইকুয়াল আমাদের হসপিটালে, ইকুয়ালি তারা সবই নিচ্ছে। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিয়ে কথা উঠলে বোটক্সের কথা প্রায় আলোচনায় আসে। বোটক্স কতটা নিরাপদ? বোটক্স যদি অভিজ্ঞ হাতে করা হয়, এটা সম্পূর্ণ নিরাপদ। বোটক্স নিয়ে অনেক কন্ট্রোভার্সি, হ্যাঁ, মানুষের অনেক বিভ্রান্তিও আছে। বোটুলিয়াম টক্সিন একটা সিম্পল মাসেল রিল্যাক্সেন্ট, ইটস আ ভেরি সিম্পল মাসেল রিল্যাক্সেন্ট।
এটা শুধু মাসেলকে একটু রিল্যাক্সড করে দেয়, যে জন্য যে রিঙ্কলস বা ফাইন লাইন যেগুলো থাকে, যেগুলো টান ধরে যায় আর কি, সেগুলোকে রিল্যাক্স করে দেয়, যে জন্য একটু ফ্রেশ লুক বা ইয়ঙ্গার লুক আছে। কিন্তু এটা নিয়ে এত বিভ্রান্তি চারপাশে যে বোটক্স করলে ন্যাচারাল লুকটা চলে যাবে, খুব অন্যরকম লাগবে, তোমাকে চেনা যাবে না, হ্যাঁ, এই ধরনের কিছু হয়। মানে নায়িকাদের মতো হয়ে যাবে না? না, চেহারা। এটা কোনোদিন সম্ভব না যে একটা আচ্ছা। বোটক্স দিয়ে তার চেহারা পরিবর্তন করা যায়। এটা সামান্য একটা মাসেল রিল্যাক্সেন্ট, এটা শুধু মাসেলকে রিল্যাক্স করতে পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো এই ধরনের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনও আনা উচিত না যে আমি একটা বোটক্স করব, আমি একদম নায়িকাদের মতো সুন্দর হয়ে যাব, কিংবা আমাকে দেখতে তরুণীদের মতো লাগবে, এরকম কোনো কিছু সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, লেজার কি স্কিন ড্যামেজ করে? লেজার যদি অদক্ষ হাতে করা হয় তো ড্যামেজ করে না, পুড়ে যাওয়ার একটা চান্সেস থাকে। আচ্ছা। হ্যাঁ, লেজার এক ধরনের হিট, যেটা লাইটটা হিটে ট্রান্সফার হয়ে ত্বকে যায়। তো এটা যদি মেশিনের সেটিং ঠিক না থাকে, অদক্ষ কেউ যদি করে থাকে, তো এটা পুড়ে যেতে পারে, কিন্তু ত্বকের আলাদাভাবে কোনো ক্ষতি করে না। আচ্ছা, আপনি জানেন যে এখন আমাদের অনেক বিউটি পার্লারেও লেজার দেওয়া হয়, এটা কতটা নিরাপদ? আজকাল মফস্বল শহরে কিংবা ঢাকা শহরে অলিতে গলিতে বিউটি পার্লার, জেন্টস সেলুন, হ্যাঁ, সব জায়গায় লেজার মেশিন আছে। এই মেশিনগুলো একটাও এফডিএ অ্যাপ্রুভ না, এবং যারা এই মেশিনগুলো অপারেট করছে তারা কিন্তু কোনো মেডিকেল পার্সন না। হ্যাঁ, শুধু সুইচ টিপে মেশিন চালাতে পারলেই কিন্তু লেজার করে দেওয়া যায় না। তাহলে কিন্তু সবাই, টেকনিশিয়ান যারা আছে, নার্স যারা আছে, তারা কিন্তু সবাই লেজার করতো। এটার জন্য আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণের কোনো প্রয়োজন হতো না। অ্যাকচুয়ালি লেজার কিভাবে কাজ করে সেটাও হয়তো তারা জানে না। তারা জানে সুইচটা টিপে দিতে হবে, লেজারটা এখানে ধরতে হবে, কাজ হয়ে যাবে। অনেকটা ম্যাজিক মেশিনের মতো মনে করে। তাহলে তো এটা ঝুঁকির হয়ে যায় অনেক ক্ষেত্রে। ভীষণ ঝুঁকিপূর্ণ, এবং আমরা এই ধরনের প্রচুর পেশেন্ট পাই হসপিটালে, যারা অলিতে গলিতে নানান জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়ে এসেছে, পুড়ে ফেলেছে মুখ, বার্ন করেছে, একদম ডিপ বার্ন লেজার করতে গিয়ে। ওরা একটু খরচ কমানোর জন্য হয়তো এই সেলুনগুলোতে গিয়ে কিংবা পার্লারে গিয়ে লেজার করে, আবার অনেকে অজ্ঞতার জন্যও করে। হ্যাঁ, তো আমরা পরে যেটা করতে হয়, আমাদেরকে ডাক্তারদেরকে ওই কমপ্লিকেসিটা ম্যানেজমেন্ট করতে হয়। আচ্ছা, তার মানে চিকিৎসকদের কাছে যাওয়াই ভালো, যে খরচটা একটু বেশি হলেও বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে লেজার করা বা এস্থেটিক ট্রিটমেন্টগুলো করা ভালো। আরেকটা বিষয় জানার ছিল যে ফিলার করলে কি ফেস পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়? পার্মানেন্টলি চেঞ্জ হয় না। ফিলার একটা জেলি টাইপের পদার্থ, হায়ালুরনিক অ্যাসিড দিয়ে তৈরি একটা জেলো টাইপের পদার্থ, যেটা আমরা ফেসের হলো স্পেস, চোখের নিচে কিংবা ন্যাসোলাবিয়াল ফোল্ডে, সামটাইম চিকে বা এসব জায়গাতে, যেসব জায়গাতে হলো তৈরি হয়েছে বা একটু বসে গেছে, সেটাকে একটু উঠানোর জন্য দিয়ে থাকি। তো এটা পার্মানেন্ট না, এটা সেমি পার্মানেন্ট একটা মেথড। কিন্তু যে চেঞ্জটা আসে অনেক ক্ষেত্রে অতিরিক্ত ফিলার ব্যবহারের ক্ষেত্রে একটা আনন্যাচারাল লুক চলে আসে, ফেসের যে ন্যাচারাল একটা প্রপোর্শন থাকে সেই প্রপোর্শনটা চেঞ্জ হয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক ডক্টররা করে থাকে, কিংবা অনেক পেশেন্টের ডিজায়ার থাকে, হ্যাঁ, তারা ছবি নিয়ে আসে, হ্যাঁ, আমাকে ফেসটাকে এরকম করে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে ডক্টরও অনেক সময় আনন্যাচারাল একটা লুক ক্রিয়েট করে ফেলে, তো যেটা দেখতে খুব খারাপ লাগে। তো এই আনন্যাচারাল লুকটা পার্মানেন্ট না। হ্যাঁ, ফিলার ডিজলভ করা যায়, এবং এটা অটোমেটিকভাবে ফেসের ভিতরে ডিজলভ হয়ে যায় 1 থেকে 1.5 বছরের ভিতরে। আচ্ছা, কেউ যদি ওটা কন্টিনিউ করতে চায় আবার তাকে ফিলার করতে হবে? হ্যাঁ, এটাকে আবার টাচ আপ করতে হবে বা রিফিলার দিতে হবে। হ্যাঁ, এটা একটা জেলি টাইপের পদার্থ, আমি আবারও বলছি, একটা জেলি টাইপের পদার্থ, যেটা ত্বকের নিচে ইনজেকশনের মাধ্যমে পুশ করে দেওয়া হয়। এটা কোনো হেলদি ট্রিটমেন্ট না। হ্যাঁ, এটাকে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের যদি বলা হয় যে কোনটা শৌখিন ট্রিটমেন্ট, হ্যাঁ, ফিলারটা একটা লাক্সারি এবং ফ্যান্সি ট্রিটমেন্ট হিসেবে বলা যায়। এটার খুব বেশি জরুরি বা প্রয়োজন আছে এমনও কিছু না। আচ্ছা, তো আমরা যে অনেক সময় দেখি যে চিনটা একটু ডাউন করলো, তারপর হলো ঠোঁটটা একটু ফুলালো, এটা কি ফিলার করে? হ্যাঁ, লিপসে এবং চিনে, হ্যাঁ, একটু 1 ml বা 2 ml ফিলার দিলে যেটা হয় যে যেগুলো বয়সের কারণে একটু শ্রিঙ্কেজ হয়ে যায় আমাদের লিপস কিংবা হচ্ছে চিন, যেটাই বলেন, যে সাবকিউটেনিয়াস ফ্যাটটা একটা সময় একটু কমে আসে এবং শ্রিঙ্কেজ হয়ে যায়। তো
তো ফিলারটা দিলে যেটা হয় যে ওই ফ্লাফিনেসটা আবার ফেরত আসে, হ্যাঁ, একটু ভরাট লাগে, চেহারাটা একটু সতেজ মনে হয়। আচ্ছা। কিন্তু ওভারডু যখন করে ফেলা হয়, হ্যাঁ, যে হয়তো প্রয়োজন ছিল 1 ml বা 2 ml, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওভারডু করে ফেলে, ডক্টরও করে ফেলে, আবার অনেক সময় পেশেন্ট নিজেই চায়। আচ্ছা আচ্ছা। তখন দেখা যায় যে একটু দেখতে খারাপ লাগে, আনন্যাচারাল লাগে, কিংবা মানুষ যেটা নিয়ে ট্রল করে এখন সোশ্যাল মিডিয়াতে, জি। সেটার সৃষ্টি হয়। দীর্ঘ মেয়াদে যদি কেউ অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে, এটার কি কোনো সাইড এফেক্ট আছে? দীর্ঘমেয়াদী বলতে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কোনো ম্যাজিক ট্রিটমেন্ট না, আচ্ছা। হ্যাঁ, এটা সেশন বাই সেশন নিতে হয় এবং দীর্ঘ সময় ধরেই নিতে হয়। আচ্ছা। হ্যাঁ, প্রতিটা সেশনে হয়তো অল্প অল্প করে আমরা কোলাজেন বুস্টিং করতে পারি, হ্যাঁ, কিংবা লেজারও যদি করে থাকি সেটা অল্প অল্প করে আমরা করতে পারি। সেজন্য এটা আসলে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টই হয়ে না, দাঁড়ায়। কেউ যদি বছরের পর বছর করেই যায় এই ট্রিটমেন্টটা, যে নিজেকে সুন্দর দেখাতে, তখন কি কোনো সমস্যা হয়? এই ধরনের কোনো কমপ্লিকেসি এখন পর্যন্ত অ্যারাইজ করে নাই, আচ্ছা। কারণ এই এস্থেটিক ট্রিটমেন্ট এগুলো কিন্তু মেডিকেলি প্রুভেন ট্রিটমেন্ট। জি। হ্যাঁ, বহু বহু সায়েন্টিফিক রিসার্চ এবং ক্লিনিক্যাল সেফটি ডাটা কিন্তু রয়েছে। আচ্ছা হ্যাঁ, সেফটি মেনটেন করেই কিন্তু আমরা ডক্টররা, ফিজিশিয়ানরা এক একটা প্রসিজার করি। হ্যাঁ, আচ্ছা। যখন মনে করি যে এই প্রসিজারটা বা পেশেন্টের জন্য নিরাপদ হবে না, আমরা নিজেরাই কিন্তু তাকে নিষেধ করে দেই যে এটা আর করা যাবে না, বা এটা আপনার জন্য নিরাপদ মনে হচ্ছে না আমার জন্য। আমাদের দেশে কোন ধরনের ট্রিটমেন্টগুলো নিতে বেশি আসে অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মধ্যে? দুটো ক্যাটাগরিতে পেশেন্ট আসে। একটা ক্লিনিক্যাল পেশেন্টগুলো, ওনাদের কিছু ইস্যুস থেকে যায়, হ্যাঁ, যেমন মেস্তা, কিংবা হচ্ছে ব্রণের বা গর্ত দাগ, কিংবা মুখটা পুড়ে গেছে, হ্যাঁ, যে কোনো কিছুতেই হতে পুড়ে যেতে পারে, বার্ন ইস্যুস, পুড়ে যাওয়া মুখ, তারপর অ্যাকনি স্কার্স। এগুলো ক্লিনিক্যাল পেশেন্ট যারা এস্থেটিক্যালি ইমপ্রুভড হতে চায়, সে ধরনের পেশেন্টের এক ধরনের পেশেন্টের ইয়ে আছে। আবার আরেকটা পেশেন্টের গ্রুপ আছে যারা নর্মাল স্বাভাবিক আছে, কিন্তু তারা তাদের সৌন্দর্যটাকে একটু এনহ্যান্স করতে চায়। হ্যাঁ, ওনাদের প্রফেশনাল লাইফের জন্য হোক, কিংবা ওনাদের পার্সোনাল ডিজায়ার হোক, উনি ওনাদের নর্মাল যে সৌন্দর্যটা এটা একটু এনহ্যান্স করতে চায়। হ্যাঁ, হয়তো ওনাকে আরেকটু সতেজ দেখাক, বা হচ্ছে গিয়ে ক্যামেরাতে তার লুকটা ভালো আসুক, এটা চায়। তো আমরা দোনো গ্রুপেরই পেশেন্ট সমানভাবে পাই। আচ্ছা আচ্ছা। অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মাধ্যমে কি বয়স ধরে রাখা যায়? বয়স কি আসলেই ধরে রাখা যায়? না, বয়স ধরে রাখার মতো ম্যাজিক আসলে পৃথিবীতে কখনো আসবে না। হ্যাঁ, এটা যদি আসতো তাহলে মাইকেল জ্যাকসন হয়তো এত বারবার প্লাস্টিক সার্জারিতে যেতেন না। হ্যাঁ, বয়স ধরে রাখার কোনো ওয়ে নেই। আমরা যেটা করতে পারি, যেটা আমরা বলেই পেশেন্টদেরকে, যে আমরা আপনার কোলাজেনটা শেষ হয়ে যাচ্ছে, ত্বকের নিচে কোলাজেন আর ইলাস্টিন, এগুলো হচ্ছে কি বিল্ডিং ব্লকস। যেমন বিল্ডিং তুলতে ইটের প্রয়োজন হয়, ত্বককে ধরে রাখতে কোলাজেন এবং ইলাস্ট্রিনের প্রয়োজন হয়। তো বয়সের সাথে সাথে এই কোলাজেন অ্যান্ড ইলাস্ট্রিন আস্তে আস্তে ডাউন হয়ে যায়। তখন ত্বকটা দেখা যায় যে ইলাস্টিসিটি লুজ করে ফেলে। তো আমরা যেটা বলি যে আপনার কোলাজেন অ্যান্ড ইলাস্ট্রিন বাড়ানোর যে ট্রিটমেন্ট, সেটা আমরা আপনাকে দিচ্ছি। আস্তে আস্তে আপনার বিল্ডিং ব্লকসগুলো যেন একটু স্ট্রং হয়, যাতে আপনাকে একটু ইয়ঙ্গার লাগে। কিন্তু তাই বলে এটা একদম আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন হয়ে দাঁড়াবে পেশেন্টের, যে আমি হয়তো এই ট্রিটমেন্ট করলে আবার 20 বছর বয়সে ফেরত যাব। এটা কখনো সম্ভব না। আচ্ছা, আপনি জানেন যে এখন ফেসবুকে, ইউটিউবে দেখে অনেকেই স্কিনে ট্রিটমেন্ট নিজে নিজেই করে, অনেক ওষুধের নামও পাওয়া যায় এখন, এটা কতটা নিরাপদ? এটা খুবই ঝুঁকিপূর্ণ। আচ্ছা, আহ, কেন? ঝুঁকিপূর্ণ, প্রথমত এই ওষুধগুলোর ভিতরে কি আছে, এটা আসলে কেউই জানে না। বাজারে প্রচুর নকল ওষুধ, ওষুধের নামে শুধুমাত্র ভিটামিনের ডিব্বা বিভিন্ন পাওয়া যায়, সাপ্লিমেন্ট নামে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট, এগুলো লিভার ড্যামেজ করে ফেলতে পারে, কিডনিকে ড্যামেজ করে ফেলতে পারে। আমাদের জনপ্রিয় একজন মডেল বা গায়িকা ইন্ডিয়াতে মারা গিয়েছিল কিন্তু শুধুমাত্র এই সাপ্লিমেন্টের কারণে। আচ্ছা, তাহলে এটা তো ভীষণ ঝুঁকিপূর্ণ, যে মানুষজন হয়তো জানেই না যে স্কিনের ট্রিটমেন্টের কারণে কারো মানে লিভার ফেলিওর হতে পারে, পারে, কিডনি ফেলিওর হতে পারে। এগুলো আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের সাপ্লিমেন্ট
মুখে খাওয়া কিংবা কোনো ধরনের সাপ্লিমেন্ট আইভিতে নেওয়া একদমই নিরাপদ না। আপনি আইভি গ্লুটাথিওনের কথা বললেন, এই সম্পর্কে আমাদের একটু বলবেন। আচ্ছা, আইভি গ্লুটাথিওন বলতে ইন্ট্রাভেনাস গ্লুটাথিওন, আচ্ছা এটা বর্তমানে খুব প্রচলিত। সব লেজার সেন্টার বলেন কিংবা রিলসে সারাক্ষণ দেখা যায় যে এটা প্রচার করছে। আচ্ছা কিন্তু আমি আমার দর্শকদের একটা সতর্কীকরণ মেসেজ দিতে চাই যে এটা গ্রহণ করবেন না। কারণ এই আইভি গ্লুটাথিওনের যে ভায়ালগুলো, ইনজেকশন ভায়ালগুলো বাজারে পাওয়া যায়, এটার ভিতরে কি আছে? ওষুধ আছে, ডিস্টিল ওয়াটার, শুধু পানি আছে, নাকি ক্ষতিকারক কোনো উপাদান আছে, এটা ডক্টরও জানে না। আচ্ছা ইভেন যাদের কাছ থেকে আমরা এটা পারচেস করি উনিও জানে না। এবং যারা ইম্পোর্টার, বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে, উনিও জানে না এই ইনজেকশনের ভায়ালের ভিতরে কি দেওয়া আছে। একটা ওরাল মেডিসিন খেলেন, এটা হয়তো আপনাকে কিডনি বা লিভারে একটু ক্ষতি করলো, কিন্তু যখন আপনি শিরায় সরাসরি এই ইনজেকশনটা দিচ্ছেন, কোনো কারণে এখানে যদি একটু বিষাক্ত কিছু থাকে, হ্যাঁ, এটা কিন্তু সরাসরি আপনার মৃত্যুর কারণ হবে। আচ্ছা আপনার রং ফর্সা করার জন্য সামান্য একটা আইভি ড্রিপ আপনার মৃত্যুর কারণ হতে পারে। তো এটা আমরা সবসময় সতর্ক করি এবং এটা একটা ম্যাল প্র্যাকটিস, যেটা বন্ধ করার জন্য বর্তমান সময়ে সরকারি নির্দেশনা এসেছে। আচ্ছা আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আপনি একটু বলবেন যে মানে ত্বকের সৌন্দর্যের জন্য মানসিক সুস্থতা কতটা জরুরি? মেন্টাল হেলথ ঠিক না থাকলে স্কিন হেলথও ঠিক থাকবে না। মানুষ যখন ক্রনিক ডিপ্রেশনে ভুগে কিংবা স্ট্রেসে থাকে, তার সম্পূর্ণ ছাপটা কিন্তু চেহারায় গিয়ে পড়ে। তার মুখে দাগ বেড়ে যায়, একনি ফ্লেয়ার করে। তো আমরা সবসময় বলি পেশেন্টকে কাউন্সেলিং করি, শুধু একটা ক্রিম বা সেরাম দিয়ে সুন্দর হওয়া যায় না। সুন্দর হতে হলে আপনাকে ভিতর থেকে সুন্দর হতে হবে। আপনার পুষ্টিকর খাবার খেতে হবে, আপনাকে ঘুমাতে হবে পর্যাপ্ত, এবং মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত, যতটুকু কম দুশ্চিন্তা করা যায়, যতটুকু কম স্ট্রেসে ভোগা যায়, আপনাকে এমন একটা লাইফস্টাইল বেছে নিতে হবে। যখন আপনি তিনটার কম্বিনেশন আনতে পারবেন, আপনার হেলদি লাইফ, হেলদি মেন্টাল স্ট্যাটাস, তখনই কিন্তু আপনি একটা সুন্দর ত্বক পাবেন। আচ্ছা, তার মানে সুন্দর থাকতে হলে মানসিকভাবেও সুন্দর থাকতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।